আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস নিবেদিত গ্লোবাল পালমোনারি ফাইব্রোসিস অ্যাওয়ারনেস মান্থ সেপ্টেম্বর 2021 এর 21তম দিনকে কেন্দ্র করে রাজ টিভির আজকের আয়োজনে। দর্শক, বরাবরের মতো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে করোনা পরবর্তী ফুসফুসের জটিলতা। এবং পুরোটা সময় আলোচনায় আপনাদের সাথে আমি থাকছি, ডক্টর সৈয়দা রুবাইদা কিবরিয়া। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন একজন স্বনামধন্য চিকিৎসক। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন প্রফেসর ডক্টর বিশ্বাস আক্তার হোসেন, প্রফেসর অফ রেসপিরেটরি মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। দর্শক, চলুন আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে পরিচিত হই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনিও ভালো আছেন। আপনাকে অনেক স্বাগতম স্যার আজকের আয়োজনে। থ্যাংক ইউ। স্যার, আপনাকে আমরা সবাই অনেক ধন্যবাদ দিতে চাই। আপনার এই ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে আজকে আলোচনার জন্য সময় দিয়েছেন, তার জন্য স্যার আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে। প্রিয় দর্শক, আমাদের বিশেষ অতিথির সাথে আমরা পরিচিত হলাম। আর যেমনটি আপনারা জানেন, আমরা আজকে আলোচনা করব করোনা পরবর্তী ফুসফুসের জটিলতা নিয়ে। সুতরাং এই বিষয় সংক্রান্ত আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের লাইভ সেশনের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করে জানাবেন। আমাদের গেস্ট এক্সপার্ট আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। দর্শক, আমাদের এই লাইভটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাজ টিভির ফেসবুক পেজ থেকে, এবং পরবর্তীতে এটি আমাদের ফেসবুক পেজ এবং আমাদের রাজ টিভির যে ইউটিউব চ্যানেল সেখানে রেকর্ডেড থাকবে, আপনারা যে কোনো সময় দেখে নিতে পারবেন। সুতরাং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। দর্শক, আমাদের আজকের এই আয়োজনটি সায়েন্টিফিক পার্টনার বিকন ফার্মাসিউটিক্যালস পাওয়ার্ড বাই ফাইব্রোস। দর্শক, চলে যাচ্ছে এবার মূল আলোচনায়। স্যার, যেমনটি আমরা বললাম, আমরা আজকে করোনা পরবর্তী ফুসফুসের জটিলতা নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে স্যার, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, বর্তমানে আমাদের দেশে আসলে করোনার পরিস্থিতিটা কেমন? আমরা করোনা মোকাবেলা করে আসলে ভালো দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি? এটি যদি আপনি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। এই সবারই একই প্রশ্ন, আসলে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা আপাতত বলতে পারি আমরা ভালো দিকে যাচ্ছি। সবসময় আমরা আশাবাদী। মাঝখানে খুবই খারাপ হয়ে গিয়েছে পরিস্থিতি, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের সকলের চেষ্টায় বাংলাদেশ সরকার, চিকিৎসক এবং সাংবাদিক, আপামর জনগোষ্ঠী সবারই আপ্রাণ চেষ্টায় আমরা এখন একটা সহনীয় পর্যায়ে এসে গেছি। তবে এটাকে ধরে রাখতে গেলে এবং আরো ভালো অবস্থায় আসতে গেলে আমাদের এই যে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, ভ্যাকসিন নিতে হবে এবং আমাদেরকে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে যে করোনা কোভিড-19 কে আমরা আমাদের দেশ থেকে আমরা মুক্ত করব এবং আমরা সবাই ভালো থাকবো। তাহলে আমরা এই ব্যাটলে নিশ্চয়ই চূড়ান্তভাবে জয়লাভ করব। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, যেমনটি আমরা দেখতে পাচ্ছি, আসলে করোনা থেকে সুস্থ হয়ে যাবার পরও রোগীরা নানা রকম জটিলতার সম্মুখীন হচ্ছে, যার মধ্যে আমরা ফুসফুস সংক্রান্ত জটিলতাগুলো অনেক বেশি দেখতে পাচ্ছি। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই করোনা পরবর্তী ফুসফুসের কি কি ধরনের জটিলতা আসলে আমাদের দেশে আমরা রোগীদের মধ্যে লক্ষ্য করছি? ধন্যবাদ। এটা আসলে করোনা সবসময় ফুসফুসকে প্রথমে আঘাত করে। ফুসফুসে গিয়ে প্রথমে এর যে ঝড়টা পড়ে ফুসফুসের উপরে, এই জন্য ফুসফুসে বেশি ক্ষয়ক্ষতি হয়। যার জন্য করোনা চলাকালীন সময় তো আপনার শ্বাসকষ্ট, কাশি, তারপরে আপনার চেস্ট পেইন, সবকিছুই সমস্যা বুকেই শুরু হয়। কিন্তু ইভেন করোনা যখন মুক্ত হয়ে যায় একটা রোগী, তখন কিন্তু তার কিছু সিমটম বা উপসর্গ থেকে যায়, তাকে আমরা লং কোভিড বা পোস্ট কোভিড সিনড্রোম বলি। তার ভিতরে যেমন ফ্যাটিক বা খুবই টায়ার্ডনেস থাকে এবং ফুসফুসে যে সমস্যা থাকে, শ্বাসকষ্ট, কাশি, দমটা ছোট হয়ে আসে, বুকে ব্যথা করে, একটু হাঁটতে গেলে কষ্ট হয়। এই যে শ্বাসকষ্ট এবং ক্রনিক কফ, শুকনা কাশি খুবই কষ্টকর, এবং এই যে তার যে দমটা ছোট হয়ে আসে, হাঁটতে গেলে কাজকর্ম করতে গেলে খুবই টায়ার্ড হয়ে যায়। এই সমস্যাগুলো অত্যন্ত বেশি। এটার কারণ হলো যে যে ইনফেকশনটা হয় ভাইরাস দিয়ে,
সেই ইনফেকশনটার আপনার ফুসফুসে যখন আঘাত করে, এই সাইটোকাইন স্টর্ম সিনড্রোম করে, যারা সিরিয়াস রোগীগুলোর ক্ষেত্রে, যারা খুব বেশি ভাবে আক্রান্ত হয়ে যায়, মাইল্ড, মডারেট, সিভিয়ার আর ভেরি সিভিয়ার। মডারেট আর মাইল্ড টু মডারেট হলে তারা মোটামুটি হাসপাতালে ভর্তি না হলেও চলে, কিন্তু সিভিয়ার টু ভেরি সিভিয়ার যে করোনা কেসগুলা, কোভিড-19 পেশেন্ট গুলোকে আমাদের হাসপাতালে ভর্তি হওয়া লাগে, সেখানে তীব্র ইনফেকশনটা তীব্র মাত্রায় চলে যায়, সাইটোকাইন স্টর্ম সিনড্রোম হয়ে যায়। সেখানে সেখানে অনেক কেমিক্যালস এসে রিঅ্যাকশন করে, ইনফ্লামেশন প্রসেসটা এমন চলে যায় যে সাইটোকাইন স্টর্ম সিনড্রোম বলা হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের কেমিক্যালস, ইন্টারলিউকিন 6, টিএনএফ আলফা সহ অনেক এসে ওই ফুসফুসের ক্ষতি করে। ইনফ্লামেশনটা তখন দীর্ঘমেয়াদী হয় এবং আস্তে আস্তে ওটা দেখা যাচ্ছে ফাইব্রোসিস দিকে চলে যায়। ফাইব্রোসিস যায়, যেতে গিয়ে তখন দেখা যাচ্ছে করোনা নেগেটিভ হয়ে গেল, কিন্তু ওই সাইটোকাইন স্টর্মটা যে ঝড়টা তুলেছিল, ওই ঝড়টা তখন একদম থামে নাই। সেই জন্য আমরা দেখি যে তখন আমাদের ক্রনিক কফ হচ্ছে, তারপরে ফাইব্রোটিক লাং ডিজিজ হচ্ছে, বিভিন্ন ধরনের ব্রঙ্কিয়াক্টাসিস হচ্ছে, পালমোনারি ভাস্কুলার ডিজিজ হচ্ছে, মাইক্রো কোয়াগুলেশন হয়ে। তা আমি এই আপনার ইনফ্লামেশনটা যখন দীর্ঘস্থায়ী হয়, তখন এটা আস্তে আস্তে চলে যায় আপনার ফাইব্রোসিসের দিকে। এই প্রথমে আপনার ফাইব্রোসিস দিকে যেতে গিয়ে তখন ফুসফুসের ক্ষতি হয়ে যায়। এই ফাইব্রোটিক যে চেঞ্জটা আসে, এই প্রথমে ইনফ্লামেশনটা এক্সুডেটিভ ফেজে থাকে। এক্সুডেটিভ ফেজে মানে যখন চরম ইনফেকশন হয়, এক্সুডেটিভ ফেজে যদি আমরা পেশেন্টকে এর গতি থামাতে না পারি, এই ভাইরাস ইনফেকশন তখন অর্গানাইজিং ফেজে চলে যায়, মানে ওইটা অর্গানাইজ টিস্যুগুলো অর্গানাইজ হতে যায়। আর অর্গানাইজ ফেজ থেকে যদি আমরা ফেরাতে না পারি এই ইনফেকশনটাকে, তখন ফাইব্রোটিক ফেজ। ফাইব্রোটিক মানে সেল নষ্ট হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, টিস্যু ড্যামেজ হয়েছে, ফুসফুস আর তখন ওখান থেকে ব্যাক করা যায় না। তো এই জন্য আমাদের এই যে করোনার ভালো হয়ে যাওয়ার পরেও আমাদের যে ফুসফুসে কিছু জটিলতা থেকে যায়, এবং যার জন্য এই মেনলি এই ফাইব্রোটিক লাং ডিজিজ বা পোস্ট কোভিড লাং ফাইব্রোসিস, পোস্ট কোভিড লাং ফাইব্রোসিসের জন্যই আমাদের এই যে কাশি হয়, তারপরে শ্বাসকষ্ট হয়, দম ছোট হয়ে আসে, অনেক সময় ব্রঙ্কাইটিস হয়, এইগুলো সমস্যা আমাদের হয়। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সহজ এবং সুন্দর করে আমাদেরকে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলার জন্য। স্যার, তাহলে কি আমরা আসলে এভাবে বলতে পারি যে ফাইব্রোসিস কি একটি ডিজিজ না ডিজিজের আউটকাম? হ্যাঁ, এটা একটা আউটকাম, এবং এইখানে আমরা এটার নাম আমরা বলি, যেমন পোস্ট কোভিড ফাইব্রোসিস আমরা বলি, বা পোস্ট কোভিড লাং ফাইব্রোসিস। তা এইটা সাধারণ যে লাঙে বিভিন্ন কারণে ফাইব্রোসিস হয়, যেমন একটা পোস্ট টিবি ফাইব্রোসিস হয়, টিবি হয়ে যাওয়ার পরে, বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আইএলডি তে হয়, তারপরে আপনার বিভিন্ন ডিজিজে হয়, সে ব্রঙ্কাইটিস হয়ে ফাইব্রোসিস হয়। অনেক ডিজিজের আউটকামই আসলে ফাইব্রোসিস। ফাইব্রোসিস আসলে শুধু ফাইব্রোসিস আসলে ডিজিজ হিসেবে বলা যায় না, শুধুমাত্র ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা ডিপিএলডি তে আমরা একটা ডিজিজ বলি, কিন্তু আসলে ফাইব্রোসিস, শুধু ফাইব্রোসিস যখন বলা হয় লাং ফাইব্রোসিস বা পালমোনারি ফাইব্রোসিস, এটা একটা ডিজিজের আউটকাম। তাই এই কোভিড এর সবচেয়ে বড় যে রোগের পরবর্তীতে সবচেয়ে বড় সমস্যা, একটা বড় সংখ্যা রোগীদের বলতে গেলে আপনার শতকরা ভর্তি হয়, বিশেষ করে হাসপাতালে আইসিইউতে থাকে বা ভেন্টিলেশনে থাকে বা এমনি হাসপাতালে ভর্তি থাকে, তাদের প্রায়, তারা ভালো হয়ে যাওয়ার পরে, কোভিড ফ্রি হয়ে যাওয়ার পরেও 70 to 80% রোগী এই ফাইব্রোসিস থাকে। 1 মাস পরে করলেও দেখি যে আমাদের যখন ছেড়ে দেয় হাসপাতাল থেকে, তখন দেখা যায় যে 100 জনের ভিতরে 70 জনেরই 70 থেকে 80 জনের ফাইব্রোসিস থাকে। পরবর্তী আস্তে আস্তে কমতে থাকে। 1 মাস পরে গিয়ে হয়তো দেখি অর্ধেকের ফাইব্রোসিস নাই, 3 মাস পরে গিয়ে দেখি আরো কিছু কমছে, এভাবে অনেকে দেখা যায় আরো অনেকদিন পর্যন্ত চলতে থাকে। সুতরাং ফাইব্রোসিস অবশ্যই এই কোভিড যাদের বেশি সিভিয়ার টু ভেরি সিভিয়ার হয় কোভিড-19, তাদের ভিতরেই, এবং যাদেরকে আপনার আইসিইউতে যেতে হয় অথবা মেকানিক্যাল ভেন্টিলেশনে যেতে হয়, তাদেরই দেখা যাচ্ছে যে কোভিড মুক্ত হওয়ার পরে, জীবাণু মুক্ত হওয়ার পরেও তাদের এই লাং টিস্যু ড্যামেজ হচ্ছে। এটাই হলো একটা ডিজিজের যে আউটকাম, রোগ পরিবর্তী যে একটা যে সিকুইলি অফ একটা রোগের একটা আউটকাম হচ্ছে। এবং
পোস্ট কোভিড সিনড্রোম তৈরি করছে এই ফাইব্রোসিস। এটা নিজস্ব, এটাকে রোগ বলা যাবে না, এটা কোভিড এর একটা কমপ্লিকেশন, সিকুয়েলি অফ কোভিড-19। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এবারে আপনার কাছে একটু জানতে চাই যে এই ফুসফুসের ফাইব্রোসিস হলে সাধারণত কি কি উপসর্গ নিয়ে একজন রোগী আপনাদের কাছে আসেন? একজন নন কোভিড পার্সনের ফুসফুসের ফাইব্রোসিস এবং একজন কোভিড পেশেন্টের ফুসফুসের ফাইব্রোসিস, এই দুটোর মধ্যে উপসর্গে কি কি পার্থক্য রয়েছে স্যার? হ্যাঁ, আসলে এই কোভিড এর ফাইব্রোসিসের যখন হয়, যে কোনো ফাইব্রোসিস যারা ইনফেকশন থেকে হয় সাধারণত এআরডিএস থেকে হয়। তা যেমন যখন স্বাভাবিক অন্য জীবাণু দিয়ে নিউমোনিয়া হয় তখন যে এআরডিএস হয়, সেই এআরডিএস এর ভিতরে আর এই কোভিড এর এআরডিএস এর ভিতরে, কোভিডে যখন তাদের ফাইব্রোসিস হয় সিভিয়ার স্টেজেস, ভেরি সিভিয়ার স্টেজ এআরডিএস হয়ে হয়। কিন্তু এই এআরডিএস, এই যে অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এর ভিতরে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো, মূল পার্থক্য হলো যে অন্য নিউমোনিয়ার জন্য, অন্য জীবাণু দ্বারা আক্রান্ত নিউমোনিয়ার জন্য যে এআরডিএস হচ্ছে, সেখানে শুধু শুধু অ্যালভিওলাতে নাই, ইন্টারস্টিশিয়ামে যে এন্ডোথেলিয়াম সেখানেও হচ্ছে, সেখানেও অর্গানাইজেশন হচ্ছে এবং ফাইব্রোসিস হচ্ছে। তাহলে অ্যালভিওলাই এপিথেলিয়াম এবং ইন্টারস্টিশিয়াল এন্ডোথেলিয়াম দুটোতেই হচ্ছে। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু একটু সুবিধা পাচ্ছে কোভিড এর পেশেন্টরা, যে শুধু অ্যালভিওলাই যে মানে বায়ুথলির যে ইনার লাইন এপিথেলিয়াম, ওখানে ফাইব্রোসিস হচ্ছে, ওটা ড্যামেজ হচ্ছে। কিন্তু ইন্টারস্টিশিয়ামের যে এন্ডোথেলিয়াম, এটা কিন্তু স্পেয়ার হচ্ছে। এন্ডোথেলিয়াম বলতে যে ব্লাড ভেসেল থাকে বা অন্যান্য যে ইন্টারভেনিং যে দুটো এগুলির মাঝখানে ইন্টারস্টিশিয়াম, ওখানে যে এন্ডোথেলিয়াম থাকে, ওই এন্ডোথেলিয়ামটা কিন্তু স্পেয়ার হচ্ছে, ওটা বেঁচে যাচ্ছে। যার জন্য কিন্তু আমরা দেখি যখন এক্স-রে বা সিটি স্ক্যানে ফাইব্রোসিস লিখছে আমাদের রেডিওলজিস্টরা, কিন্তু দেখা তার ভিতরে বেশিরভাগই 3 মাস পরে ভালো হয়ে যাচ্ছে। ভালো হয়ে যাচ্ছে, তাহলে ফাইব্রোসিস যদি হয় তাহলে ভালো হতো না। তাহলে ফাইব্রোসিস হলো নেভার ইট কাম ব্যাক, এটা কখনো রিভার্সেবল। ফাইব্রোসিস নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা বলছি ফাইব্রোসিস, যে কিন্তু আসলে ওটা ফাইব্রোসিসের কোনো একটা স্টেজে আছে, কিন্তু আমরা এক্স-রে বা সিটি স্ক্যানে দেখছি যে ফাইব্রোসিসের মতন ফিচার দেখা যাচ্ছে, ইমেজিংটা দেখা যাবে। আসলে যদি ফাইব্রোসিস হয়ে যায় তখন টিস্যু ডিস্ট্রাকশন ইজ ইরিভার্সিবল, তাহলে আর এটা ফিরে আসছে না। কিন্তু আসলে ওটা হয়তো থাকতে এক্সিকিউটিভ ফেজের পরে যে অর্গানাইজিং ফেজে থাকছে, ফাইব্রোটিক ফেজে যেতে পারে না, এই জন্য ওরা আবার ওটা রিজলভ করছে, ভালো হয়ে যাচ্ছে। এই জন্য রেডিওলজিক্যালি যে শ্যাডোটা দেখা যাচ্ছে ফাইব্রোসিসের মতন, কিন্তু ওরা আসলে ফাইব্রোসিস পর্যন্ত ফাইব্রোটিক স্টেজে যায় নাই, ওরা তার মাঝখানে আছে, অর্গানাইজিং ফেজে আছে। অর্গানাইজ পুরোপুরি হয়ে পারেনি, ফাইব্রোসিস হয়ে পারেনি। এই জন্য তো যে পার্থক্যটা অন্য জায়গার অন্য ইনফেকশনের সঙ্গে এইটার অন্য, সেটা হলো যে এই ইন্টারস্টিশিয়াম যে এন্ডোথেলিয়াম, এইটা ইউজুয়ালি ফাইব্রোসিস হয় না, যার শুধু এপিথেলিয়ামটা অ্যালভিওলার। যার জন্য একটু আমাদের সুযোগ থাকে যে অর্গানাইজেশন পর্যন্ত যাওয়ার পরে আমরা অনেক সময় পাই। ফাইব্রোটিক স্টেজে যাওয়ার আগে পেশেন্টকে যদি ব্যাক করে, যারা পেশেন্টরা আমরা ভালো মতন যদি চিকিৎসা করতে পারি, ওই বিশেষ করে যখন আক্রান্ত হয় তখন এই আসলে আমাদের সবচেয়ে, তারপরেও হয়তো আমরা অনেক রোগীকে ঠেকাতে পারবো না ফাইব্রোসিস থেকে। এখন পেশেন্টটাকে যদি আমরা ক্লাসিফাই করতে পারতাম ঠিক মতো, হসপিটাল অ্যাডমিটেড বা সিভিয়ার না ভেরি সিভিয়ার, যদি এখানে এর প্যারামিটারগুলো যদি দেখে এর পোস্ট কোভিড ফাইব্রোসিস হওয়ার সম্ভাবনা কেমন, এগুলো আমরা কি দেখে বুঝি? এগুলো আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার, যেমন এলডিএইচ যদি খুব বেড়ে যায়, তারপরে আপনার যদি লিম্ফোপিনিয়া খুব বেশি হয়, এই জাতীয় কিছু, এই বা IL-6 ইন্টারলিউকিন-6 এগুলো খুব বেড়ে যায়, এগুলো যদি আমরা ঠিক মতন আমরা দেখে বিজ্ঞান ভিত্তিক ভাবে তাকে ওই সময় যদি আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ ঠিক মতো দিতে পারি, রেমডেসিভির বা অন্য অ্যান্টিভাইরাল ড্রাগ, এবং প্রয়োজনে থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজে আমরা লং টার্ম স্টেরয়েড শুরু করতে পারি, বা অন্যান্য যে ইয়েগুলো আছে আমাদের হাতে, অ্যান্টিফাইব্রোটিক যে ড্রাগ গুলা, পারফেনিডন বা নিনটেড ডেনিম, এটা যদি আমরা তখন থেকে শুরু করতে পারি, ডিজিজটা যখন একদম সিভিয়ার আকারে, তাহলে কিন্তু ওই পোস্ট কোভিড এর যে ইয়েটা একটু কম হয়। কিন্তু বেশিরভাগই করা হয় আমাদের এখানে কোভিড থেকে নেগেটিভ হলে খুশি হয়ে যায়। আমি তো এই পোস্ট কোভিড সিস্টেমটা কিন্তু, তাহলে
কিন্তু আমরা এই পোস্ট কোভিড যে থেকে অনেকটা রোগীদেরকে রক্ষা করতে পারবো, অন্ততপক্ষে যে এটা গেলেও তাদের লাং ফাংশনে খুব একটা সমস্যা হবে না। এই জন্য আমরা যে স্টেজে রোগী থাকুক, থার্ড বা ফোর্থ স্টেজ, হচ্ছে বা সেপ্টিসেমিয়া হচ্ছে, দুঃখিত দর্শক, আমাদের বিশেষজ্ঞ অতিথির নেটওয়ার্ক সমস্যার কারণে স্যার আমাদের সাথে পুনরায় যুক্ত হওয়ার চেষ্টা করছে। আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করুন, স্যার খুব দ্রুতই আবার আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক, আমরা আজকে কথা বলছি করোনা পরবর্তী ফুসফুসের জটিলতা নিয়ে, এবং স্যার কিন্তু শুরুতেই আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে দিয়েছেন যে আমরা এখন আসলে কোন দিকে যাচ্ছি এবং করোনা পরবর্তী ফুসফুসের কি কি ধরনের জটিলতা হতে পারে। দর্শক, আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, নিশ্চয়ই আপনাদের অনেক কিছু জানার আছে, অনেক প্রশ্ন আছে। আপনারা আমাদের লাইভ সেশনের কমেন্ট বক্স থেকে আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন করুন, কারণ আজকে আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে আলোচনা করবার জন্য অত্যন্ত বিশেষজ্ঞ একজন চিকিৎসক যুক্ত হয়েছেন। দর্শক, আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর বিশ্বাস আক্তার হোসেন স্যার, প্রফেসর অফ রেসপিরেটরি মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। দর্শক, আমাদের আজকের এই আয়োজনটি ফাইব্রোসের সৌজন্যে এবং সার্বিক সহযোগিতা আছে বিকন ফার্মাসিউটিক্যালস। প্রিয় দর্শক, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে করোনা পরবর্তী ফুসফুসের জটিলতাগুলো নিয়ে আলোচনা করা কেন এত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি বিগত কয়েক বছর ধরে যেহেতু করোনা মোকাবেলা করছি, অনেকে আমরা করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। ফিরে কিন্তু আমরা ভাবছি যে ঠিক আছে, আমরা তো এখন পুরোপুরি ভালো হয়ে গিয়েছি, এখন আর আমাদের নিজেদের যত্ন নেওয়ার বা সচেতনতার কি প্রয়োজন, যেটা আমাদের স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষেরই একটা চিন্তাধারা থাকে। যেহেতু আমার কোনো উপসর্গ নেই, তার মানে আমি নিশ্চয়ই পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি। কিন্তু দর্শক, আসলে শরীরের ভিতরে এই জীবাণুগুলো যে কত রকমের কার্যক্রম করতে পারে সেটি তো আসলে আমরা চোখে দেখতে পারি না। যার জন্য সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবার পরও আমাদের আলাদা করে সচেতন থাকার প্রয়োজন, বাড়তি যত্নের প্রয়োজন, বিশেষজ্ঞদের দ্বারস্থ হওয়া প্রয়োজন, সবসময় একটা ফলো আপে থাকা প্রয়োজন। দর্শক, কারণ অনেক রোগীরাই আমরা যদি দেখে থাকি, তাদের কিন্তু এই কমপ্লেইনটা অনেক বেশি এসেছে যে করোনা থেকে সুস্থ হয়ে যাবার প্রায় 1 মাস পরেও, যেটাকে স্যার বললেন লং কোভিড বা পোস্ট কোভিড সিনড্রোম, সেই সমস্যাগুলো দেখাচ্ছে। করোনা থেকে সুস্থ হয়ে যাবার পরও ফুসফুসের নানা রকম সমস্যা দেখা যাচ্ছে, যার মধ্যে একটি উল্লেখযোগ্য সমস্যা আমাদের বিশেষজ্ঞ আজকে বললেন, সেটি হচ্ছে ফুসফুসের ফাইব্রোসিস। এবং এই ফাইব্রোসিস কে নিয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যেই কিন্তু বিশ্বজুড়ে গ্লোবাল পালমোনারি ফাইব্রোসিস অ্যাওয়ারনেস মান্থ সেপ্টেম্বর জুড়ে পালন করা হচ্ছে। কারণ এই ফাইব্রোসিসের চিকিৎসা যদি সময় মতো না হয়, তা থেকে নানা রকম জটিলতা হতে পারে। দর্শক, আমরা আমাদের বিশেষজ্ঞ অতিথিকে আবার ফিরে পেয়েছি। স্যার, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। মাঝখানে একটু ডিসকানেক্টেড ছিলাম। স্যার, আপনি খুব শুনতে সুন্দর পাচ্ছেন? করে আমাদেরকে আসলে, জি স্যার শুনতে পাচ্ছি, আপনি আমাদেরকে আসলে ফাইব্রোসিসের ব্যাপারে বিস্তারিত তথ্য অনেক কিছু দিয়ে দিয়েছেন। স্যার, আপনার কাছে আমরা কিছুক্ষণ আগে নন কোভিড এবং কোভিড পেশেন্টের ফাইব্রোসিসের উপসর্গগুলোর পার্থক্য জানছিলাম। স্যার, আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন। একজন দর্শক আমাদেরকে একটি প্রশ্ন করেছেন, আপনি অনুমতি দিলে আপনাকে স্যার প্রশ্নটি আমরা নিয়ে নিতে পারি। হ্যাঁ, স্যার, আমাদের একজন দর্শক স্বর্ণা সাহা স্যার, উনি প্রশ্ন করেছেন যে ফাইব্রোস এই মেডিসিনটি ফুসফুসের জটিলতা কমাতে কতটুকু কার্যকরী। হ্যাঁ, ওই যে মেডিসিনটা, ওটা আসলে ওই যেটা আমি প্রথমে অ্যান্টিফাইব্রোটিক ড্রাগ, এটা আমরা যেমন এটা পারফেনিডন নামে পাওয়া যায় বা নিন্টেডেনিম নামে। তা ফাইব্রোসিসটা ওই দুটোর ওষুধের একটা ওষুধই অ্যান্টিফাইব্রোটিক ড্রাগ। এগুলো আসলে আমরা আগে আমাদের যে অন্য ফাইব্রোটিক ডিজিজ, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা ডিপিএলডি তে আমরা ব্যবহার করে আমরা উপকার পেতাম এবং সমস্ত ওয়ার্ডে ব্যবহার করা হয়। তো ওইটা আমরা কোভিড সিচুয়েশনে আমরা এই ড্রাগটাই, ডাব্লিউএইচ এর রিকমেন্ডেশন আছে, আমরা অ্যাপ্রুভাল আছে, কিন্তু কতটুকু কাজ করবে
এটা একদম প্রুভেন কোনো ইয়ে না। এখনো পর্যন্ত কোভিড আমাদের সম্পূর্ণ এর পরীক্ষা নিরীক্ষা বা এই ওষুধের কার্যকারিতা নিয়ে এখনো পর্যন্ত সেই চূড়ান্ত কথা বলার সময় আসেনি। তো আমরা সমস্ত ওয়ার্ডে এটা ব্যবহার হচ্ছে, আমরাও করছি, দেখা যায় কিছু উপকার আমরা পাচ্ছি। যেমন, তবে আমি একটা কথা বলেছিলাম, এটা যখন দেখবো পেশেন্ট সিভিয়ার বা ভেরি সিভিয়ার স্টেজে আছে, তখনই কিন্তু এই ফাইব্রোজ বলেন বা যে নামে পাওয়া যায় এই পারফেনিডন বা নিন্টেডেনিম এই ওষুধগুলো তখনই শুরু করতে হবে। শুরু করলেই কিন্তু বেশ কাজ হবে, সেটা আমরা এই 1-2 বছরে দেখেছি। অবশ্যই এটা আমরা সিভিয়ার, ভেরি সিভিয়ার পেশেন্ট যেখানে ফাইব্রোসিস হওয়ার সম্ভাবনা আছে, ওই ডিজিজে থাকা অবস্থায়, মানে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরপরই আমরা ওইটা অ্যাসেসমেন্ট করে দেওয়া শুরু করতে হবে এবং লং টাইম ধরে ভালো হয়ে যাওয়ার পরে খুব ধরপর দিতে হবে। তাহলে আমরা, যেটা আমি আগেও বলেছিলাম, অনেকটা কোভিড এর যে পোস্ট কোভিড ফাইব্রোসিস থেকে আমরা পেশেন্টকে অনেকটা রক্ষা করতে পারবো এবং কাজ কিছু হচ্ছে আমরা দেখছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে একটু জানতে চাই, এই যে ফুসফুসে ফাইব্রোসিস বা স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? আমি কিন্তু শুনতে পাচ্ছি না। ও চলে যাচ্ছে কেন? থাকতে বলো, সাউন্ড অফ হয়ে গেছে। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনার পরিষ্কার শোনা যাচ্ছে স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? খুব আস্তে শোনা যাচ্ছে, আমার কান পর্যন্ত আসছে না। আমার কথা কি শুনতে পাচ্ছেন? স্যার আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। আপনি যদি সম্ভব হয় স্যার একটি হেডফোন যদি ইউজ করেন বা একটি ইয়ারফোন ইউজ করলে হয়তো বা আমার কথা পরিষ্কার শুনতে পাবেন। সরি স্যার আপনি যদি একটি ইয়ারফোন ইউজ করেন বা একটা হেডফোন ইউজ করেন তাহলে হয়তো বা আমার কথা পরিষ্কার শুনতে ইয়ারফোন, পাবেন স্যার। আচ্ছা ইয়ারফোন আমি দেখি। আচ্ছা, এবার আমি কি আরেকটা যদি কোনো প্রশ্ন দিতেন বা কিছু বলতেন, আমি শুরু করি। দর্শক, আমাদের বিশেষজ্ঞ অতিথি এতক্ষণ আলোচনা করছিলেন যে নন কোভিড পেশেন্ট এবং কোভিড আক্রান্ত যারা, তাদের ফুসফুসের ফাইব্রোসিস আসলে কি কি উপসর্গ দেখা দেয়। এবং আমাদের একজন দর্শক স্যারকে প্রশ্ন করেছিলেন যে ফাইব্রোজ অ্যান্টি ফাইব্রোটিক ড্রাগ গুলো কিভাবে ফুসফুসের জটিলতা কমাতে পারে। আশা করি আপনারা শুনেছেন। দর্শক, করোনা পরবর্তী ফুসফুসের যত্ন কেন নেওয়া প্রয়োজন তা আশা করি এতক্ষণে আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন। বিশেষ করে দর্শক যারা একটু বয়স বেশি, যাদের কিনা আগে থেকে ডায়াবেটিস বা হাইপারটেনশন, পূর্বে ফুসফুসের ইনফেকশন ছিল, তারা কিন্তু করোনা পরবর্তী ফুসফুসের জটিলতায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্যার আমাদের আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে করোনা পরবর্তী ফুসফুসের জটিলতা থেকে রক্ষা পেতে কিভাবে ফুসফুসের যত্ন নিতে হবে। হ্যাঁ, দুই ধরনের, আমাদের চিকিৎসা নিতে হবে এবং রিহ্যাবিলিটেশনে যেতে হবে। মানে করোনা পরবর্তী যে ফুসফুসের জটিলতা হয়, তার ভিতর তো খুবই কমন সেটা হলো পোস্ট কোভিড লাং ফাইব্রোসিস, যার প্রধান সিমটম হলো ক্রনিক কফ, শুকনো কাশি এবং দম ছোট হয়ে যায় এবং শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট। এবং অনেক সময় করোনা পরবর্তী আরো জটিলতা হয়, ব্রঙ্কিওএক্টাসিস হয়, পালমোনারি ভাস্কুলার ডিজিজ হয়। তো মেইন কমন যেটা হচ্ছে যে পোস্ট কোভিড ফাইব্রোসিস, এটার জন্য মূলত ক্রনিক কফ এবং শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, হাঁটা চলাফেরা করতে কষ্ট হচ্ছে। তাই এটা থেকে আমাদেরকে আরো ভালো হতে গেলে চিকিৎসা নিতে হবে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটা কিন্তু খুব নতুন একটা সমস্যা, সিকুয়েলি অফ কোভিড-19। এটা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, বিশেষ করে ফিজিশিয়ান যারা আমরা আছি, এক্ষেত্রে আমাদেরকে দুটো অপশন নিতে হবে। এক হলো তার চিকিৎসা করতে হবে, ফাইব্রোসিসটা কতটুকু হয়েছে বা ব্রঙ্কিওএক্টাসিস হয়ে গেছে কিনা, অথবা পালমোনারি ভাস্কুলার কোনো ডিজিজ হলো কিনা, সেটা আমাদের নির্ধারণ করতে, সেটা আমরা টেস্টের মাধ্যমে করি।
স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি টেস্ট করে আমরা বুঝি যে তার আর ওটিকে সিটি স্ক্যান, ফলো আপ সিটি স্ক্যান করে, তাহলে আমরা তাকে যদি দুটোর সঙ্গে সমন্বয় করে আমরা তাকে চিকিৎসা দিব। চিকিৎসার ভিতরে আমরা কয়েক রকম ওষুধ রাখি, যেমন আগে উনি বললেন অ্যান্টিফাইব্রোটিক যে মেডিকেশন সেটা হলো নিন্টেডেনিম, পারফেনিডিন জাতীয় ওষুধ, এবং লং 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 কন্টিনিউড করে কর্টিকোস্টেরয়েড আমরা দিলে বেশ অনেক ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। এবং এছাড়া লং কন্টিনিউ অ্যান্টিভাইরাল যেটা আমরা শুরু করেছিলাম রোগীদের শুরুতেই সিভিয়ার সিমটমের সময় আমরা ওটাকে কন্টিনিউ করতে হবে, হয়তো ইনজেকশন ফর্মে দিলে পরে ওরাল ফর্মে। এটা সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ ডাক্তার যে তাদেরকে অ্যান্টিবায়োটিক শুরু করব কখন এবং কতদিন চালাবো। তাহলে প্রথম কথা প্রশ্নের উত্তরে যে আমরা তাকে চিকিৎসা দিব, যেটা ওনার জন্য সবাইকে যে অ্যান্টিবায়োটিক বা ওষুধ ফাইব্রোজ বা জাতীয় ওষুধ দিব এমন না। অনেকে দেখা যাবে লং টার্ম কর্টিকোস্টেরয়েড দিতে হতে পারে, অনেককে অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা অনেক সময় অ্যাজিথ্রোমাইসিন জাতীয় অ্যান্টিবায়োটিক আমরা সপ্তাহে 3টা করে দিতে হতে পারে। এটা আমরা বিশেষজ্ঞ চিকিৎসার সিদ্ধান্ত নিব। আর একটা হলো তাদেরকে রিহ্যাবিলিটেশনে আনতে হবে। রিহ্যাবিলিটেশন হলো আপনার মেন্টাল এবং ফিজিক্যাল। মেন্টাল এবং ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন পোস্ট কোভিড যে সিনড্রোম শুধু যে লাং ফাইব্রোসিসের জন্য হয় তা না, অন্য কারণে মানে মানসিকভাবে এবং ফিজিক্যালি তারা উইক হয়ে যায়। তার জন্য তাদেরকে ফিজিওথেরাপি সহ সাইকোলজিক্যাল তাদের করতে হবে, বুস্ট আপ করতে হবে এবং কাউন্সিলিং করতে হবে। এই সবকিছু মিলে আমরা আশা করি একজন পেশেন্ট আস্তে আস্তে সে ভালো হবে এবং ভালোর দিকে যাবে। আমি আগেই বলেছিলাম ফাইব্রোসিস দেখা যাচ্ছে যেহেতু এটা ফাইব্রোটিক স্টেজ পর্যন্ত যায় না, যদি সিটি স্ক্যানে দেখা যায় এত পার্সেন্ট 70% ইনভলভমেন্ট, কিন্তু আসলে দেখা যায় 1 মাস পরে অর্ধেক কমে যায়, 3 মাস পরে 4/3 কমে যায়। দেখা গেছে একটা স্টাডি থেকে যে 71টা পেশেন্ট লাং ফাইব্রোসিস নিয়ে 3 মাস পরে লাং ফাংশন করে দেখা যায় মাত্র 25% পেশেন্টের লাং ফাংশন একটু ইম্পেয়ার্ড আছে, মানে বাদ বাকি 46% পেশেন্টের লাং ফাংশন নরমাল হয়ে গেছে। তার মানে ওই তাদের ফাইব্রোসিসটা এত কমে গেছে, শুধু স্ক্যাটারিং আছে, যেটা আমাদের শরীর কেটে গেলে মাঝে মধ্যে যে দাগ হয় ওই ফাইব্রোসিস হয়, কিন্তু দাগ হয়ে যায়, এখানে কাটা দাগের দাগ, ওইটাও লাং ফুসফুসে এরকম কিছু স্ক্যাটার দাগের মতো ফাইব্রোসিস থাকে। তার মানে তারা ডিজিজ চলাকালীন সময় পূর্ণাঙ্গ ফাইব্রোসিটিক স্টেজে যায়নি বলে তারা ব্যাক করতে পেরেছে। এবং তাহলে দেখা যাচ্ছে যে মাত্র 3 মাস পরে মাত্র 25% লোকেরই ফাইব্রোসিস জন্য তারা কিছুটা হলে তাদের এই তো সমস্যা থাকে, আর বাদ বাকি সব রোগী কিন্তু ভালো হয়ে যাচ্ছে। ফাইব্রোসিসের যে ইফেক্টটা যেটা থাকছে সেটা খুবই সামান্য অথবা একদম ভালো হয়ে যাচ্ছে, তারা আর কোনো শ্বাসকষ্ট কাশি বা এই জাতীয় সমস্যায় ভুগতেছে না। এই জন্য আমরা হতাশ হব না, কারণ আমরা দেখা যাচ্ছে যে 6 মাস পরে কি দেখা যাচ্ছে যে ও আরো কমে যাচ্ছে। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, ফাইব্রোসিস একদম রিজলভ করে যাচ্ছে, এবং একটু যদি থেকে যাচ্ছে তাদের হয়তো খুব সামান্য স্ক্যাটার, তাদের জন্য লাং ফাংশনে কোনো এফেক্ট করে না, তাদের নর্মাল লাইফে কোনো এফেক্ট করে না, তারা আগে যেমন ছিল তেমনই থাকতে পারে। তবে কিছু কিছু পেশেন্ট তাদের হয়তো ঠিক মতন কোনো অ্যান্টিফাইব্রোটিক ড্রাগ বা অ্যান্টিবায়োটিক অথবা কর্টিকোস্টেরয়েড সময় মতো শুরু করা হয়নি এবং লং কন্টিনিউ দেওয়া হয় নাই, ঠিক মতন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় নাই, বা চিকিৎসক ঠিক মতন করতে পারে নাই, যার জন্য মানে চিকিৎসাটা ব্যবস্থাপত্রটা কোনোভাবে সমন্বয় ঘটানো যায়নি বলে কিন্তু তাদের বেশি হয়ে যাচ্ছে। এই জন্য কিছু কিছু পেশেন্ট যারা চিকিৎসা সময় মতো শুরু করে না, এই জন্য তাদের হয়তো বেশি ফাইব্রোসিস থেকে যাচ্ছে। তখন তাদের ক্ষেত্রে আমাদেরকে তারপরেও আমরা তাদের নতুন করে চিকিৎসা শুরু করবো, তাদের জন্য বিশেষ করে মেডিকেশন দেওয়া আছে, বিশেষজ্ঞ চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়ে দিবে। প্লাস রিহ্যাবিলিটেশন খুবই ইম্পর্টেন্ট, মেন্টাল এবং সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল। তাদের কিছু ব্যায়াম, শ্বাসের ব্যায়াম, এক্সারসাইজ, খাওয়ার সিস্টেম, মোর প্রোটিন খাবে, তারপরে শাকসবজি খাবে, ভিটামিনস খাবে, ভিটামিন ডি একটু রোদ লাগাবে, নর্মাল যে ইমিউনিটিকে বাড়ানোর জন্য যা যা করা দরকার সবই করবে। তাদের টেনশন মুক্ত রাখতে হবে, সাইকোলজিক্যালি তাদেরকে কাউন্সিলিং করতে হবে, প্রয়োজনীয় ওষুধ দেওয়া লাগতে পারে, কারণ অনেকটাই পোস্ট কোভিড সিন্ড্রোমের ভিতরে দেখা যায় মেন্টাল একটা বিশাল হতে পারে, যে তার চিন্তার শক্তিটা কমে যাচ্ছে, ডিমেনশিয়া হচ্ছে, ইভেন ব্রেন ফগ বলে, যে কোনো কিছু কনসেন্ট্রেট করতে পারতেছে না, কোনো কিছু এই ফাইব্রোসিসের সঙ্গে এগুলো যদি আমি কাউন্সিলিং এর মাধ্যমে আমি যদি একে বলি আমরা সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন এবং ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন, আমরা তাকে শ্বাস ব্যায়াম করাচ্ছি, অন্য এক্সারসাইজ প্রয়োজন করছি, করলে আর মেডিকেশন দিয়ে আমরা কিন্তু তাদেরকে অলমোস্ট একটা নর্মাল লাইফে নিয়ে আসতে পারি।
স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাকেও ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। এবং স্যার আপনার প্রশ্ন উত্তরের পাশাপাশি এই করোনার সময় আমরা কিভাবে আসলে সাবধান এবং সচেতন থাকতে পারি তারও উত্তর কিন্তু দিয়ে দিয়েছেন। স্যার আমরা আজকে লাইভের প্রায় শেষ অংশে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এই এতক্ষণ এত বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের এবং দর্শকদের উদ্দেশ্যে দেবার জন্য। আশা করি আজকের এই লাইভ দেখার পরে দর্শক আগের থেকে আরো বেশি সচেতনতা অবলম্বন করবে। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আমরা অত্যন্ত কৃতজ্ঞ স্যার আপনার আপনার কাছে। আপনাকে ধন্যবাদ, আপনার চ্যানেলকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমরা সবাই এই মহামারী করোনাকে আমরা জয় করে ফেলবো, সমস্ত দেশকে আমরা করোনা মুক্ত করব, সমস্ত পৃথিবীতে করোনা মুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের সাথে পুরোটা সময় থাকবার জন্য। আমরা আজকে আলোচনা করছিলাম করোনা পরবর্তী ফুসফুসের জটিলতাগুলো নিয়ে, এবং এই পুরো বিষয়টিতে গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য আমাদের সাথে পুরোটা সময় বিশেষজ্ঞ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ডক্টর বিশ্বাস আক্তার হোসেন স্যার, প্রফেসর অফ রেসপিরেটরি মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। প্রিয় দর্শক, করোনা পরবর্তী ফুসফুসের জটিলতাগুলো কেন হয় এবং এর থেকে আমরা কিভাবে আসলে সাবধান থাকতে পারি, কি করে সচেতনতা অবলম্বন করতে পারি, তা আমাদের বিশেষজ্ঞ অতিথি আজকে কিন্তু বিস্তারিত বলে দিয়েছেন। সুতরাং আশা করি এখানে কিন্তু আসলে দ্বিধা দ্বন্দ্বের কোনো সুযোগ নেই, নেই সুযোগ কোনো অপচিকিৎসা নেবার বা অবহেলা করবার। দর্শক, আমাদের এই চমৎকার আয়োজনটির জন্য ধন্যবাদ জানাতে চাই বিকন ফার্মাসিউটিক্যালসকে এবং ফাইব্রোসকে। প্রিয় দর্শক, আগামীতে এমন আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য আবার কোনো বিশেষজ্ঞ অতিথিকে নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানতা মেনে চলবেন এবং রাজ টিভির সঙ্গে থাকবেন। ধন্যবাদ। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please